অনেক দিন আগের কথা। একটি ছোট্ট গ্রামে রতন নামের একজন অত্যন্ত সরল, সাদামাটা এবং সৎ কৃষক তার স্ত্রী নাহিদার সাথে একটি ছোট্ট ঘরে থাকত। রতন খুবই গরিব ছিল। সে দিনরাত পরিশ্রম ও নিষ্ঠার সাথে কাজ করত। এত পরিশ্রম করার পরেও রমেশ গরিবই ছিল। সে কখনো জমিদারের কাছে মেহনত মজুরি করত, তো কখনো ক্ষেত খামারে কাজ করত, যাতে কোনোভাবে তার সংসার চলত। সময়ের সাথে সাথে তার দারিদ্রতা আরও বেড়েই চলছিল। একদিন সে তার স্ত্রীকে বলল, নাহিদা, আমার উচিত বাইরে শহরে গিয়ে কাজ করা। এত পরিশ্রম করার পরেও আমরা এখানে গরিবই আছি। দূর শহরে কম পরিশ্রম করতে হয় এবং টাকাও বেশি দেয়। তাই আমি এখন ভেবেছি যে আমি এখন কোনো বড় শহরে গিয়ে কাজ করব। তুমি যদি অন্য শহরে কাজ করতে চলে যাবে, তাহলে তোমাকে ছেড়ে আমি ঘরে একা কিভাবে থাকবো? আমি চাই না যে তুমি অন্য শহরে গিয়ে কাজ করো। আমার বেশি টাকার দরকার নেই। তুমি যতটা রোজগার করে নিয়ে আসো, আমি তাতেই খুশি। আমি কম টাকাতেই সংসার চালিয়ে নেব। শুধু তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। আমার কাছে তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি জানি নাহিদা, তুমি তো যে কোনো বিপদে আপদে সবসময় আমার পাশে থেকেছো। কিন্তু এখন আমি আমাদের এই দারিদ্রতা আর দেখতে পারছি না। এখন আমাকে 1-2 বছরের জন্য কোথায় দূর শহরে কাজ করতে যেতেই হবে। তবেই আমাদের অভাব দূর হতে পারে। না হলে আমরা এভাবেই এক একটা পয়সার জন্য হাহাকার করতেই থাকব। শহরে অনেক কাজ আছে। যদি আমি সেখানে কাজ পেয়ে যাই, তাহলে আমাদের দিন বদলে যাবে এবং সবকিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, যদি তুমি যেতেই চাও তাহলে চলে যাও, কিন্তু নিজের খেয়াল রাখবে। আমি আজই তোমার জিনিসপত্র গুছিয়ে রাখবো। পরের দিন সকাল সকাল রতন তার স্ত্রীকে বিদায় জানিয়ে শহরের দিকে রওনা হয়। পুরো দিন হাঁটার পর সে শহরে পৌঁছায়। যেমন করেই হোক, আমাকে রাত কাটানোর ব্যবস্থা করতেই হবে। আগামীকাল তো আমাকে কাজের খোঁজ করতে হবে। ভাই, আমি অনেক দূর গ্রাম থেকে এসেছি এবং এখন সন্ধ্যা হয়ে গেছে। আমার রাত কাটানোর একটা জায়গা চাই। যদি আপনি আমাকে রাত কাটানোর জন্য আপনার বাড়িতে একটু জায়গা দেন, তাহলে অনেক উপকার হতো। তুমি গ্রাম থেকে এসো আর অন্য কোথাও থেকে আসো, এতে আমার কিচ্ছু আসে যায় না। আমি তোমাকে চিনিও না, জানিও না। তাহলে আমি তোমাকে আমার বাড়িতে কিভাবে রাখবো? তোমার মতো অনেকেই এই শহরে কাজ করতে আসে। যাও যাও, তোমার ঠিকানা অন্য কোথাও খুঁজে নাও। এই কথা শুনে রতন চলে যায়। তারপর রতন আরো কয়েকটি বাড়িতে যায়, কিন্তু সবাই তাকে নিজের বাড়িতে থাকতে মানা করে দেয়। এসব দেখে রতন খুবই হতাশ হয়ে পড়ে। তখন রতন ভাবে, এই শহরে কেউই আমাকে তার বাড়িতে থাকতে দিতে রাজি হচ্ছে না। এখন আমি রাতে কোথায় যাব? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। যখন এই শহরে আমার থাকার জন্য একটা বাড়ি মিলছে না, তখন আমার এই শহরে কাজ কিভাবে মিলবে? রতন যখন এসব ভাবছিল, ঠিক তখনই তার নজর পড়ে একজন বুড়ির বাড়ির উপর। রতন সেই বুড়ির বাড়িতে যায়। বুড়ি চাচিকে বলে, চাচি, আমি এই শহরে কাজের খোঁজে এসেছি, কিন্তু কেউই আমাকে তার বাড়িতে থাকতে দিতে রাজি হচ্ছে না। এখন শুধু আপনিই ভরসা। দয়া করে আপনার বাড়িতে আমাকে একটা থাকার জায়গা দিন। বাবা, তুমি আমাকে চাচি বলে ডেকেছো, আর একজন চাচি তার ছেলেকে ঘরের বাইরে কিভাবে রাখতে পারে? চলো ভেতরে চলো। বাবা, তুমি এটাকে তোমার নিজেরই বাড়ি মনে করো। তুমি যতদিন ইচ্ছা এখানে থাকতে পারো। চাচি, আপনি এত বড় বাড়িতে একা থাকেন? আপনার সাথে আর কেউ থাকে না?
আপনার পরিবার কোথায়? বাবা, আমার একটি ছেলে ছিল, সে দুরারোগ্য ব্যাধিতে মারা যায়। সেই শোকে তোমার চাচাও মারা যায়। এই বাড়িতে আমি এখন একাই থাকি। চাচি, আপনি কাঁদবেন না। আমি তো আছি আপনার সাথে। আপনি আমাকে আপনার ছেলে মনে করতে পারেন। বাবা, শহরে অনেক সতর্কভাবে থাকতে হবে, কারণ এখানে অনেক ঠকবাজ লোক থাকে। পরের দিন সকালে রতন কাজের খোঁজে বেরিয়ে পড়ে। খুবই তাড়াতাড়ি সে একটি মুদিখানা দোকানে কাজ পেয়ে যায়। রতন প্রতিটি কাজ খুব ভালোভাবে ও মনোযোগ দিয়ে করত। রতনের কাজের প্রতি পরিশ্রম ও নিষ্ঠা দেখে মালিক রতনের উপর খুব খুশি হয়। তাই সে রতনের বেতনও বাড়িয়ে দেয়। রতন তার আয় করা টাকা থেকে শুধু ততটুকুই খরচ করত যতটুকু তার দরকার হতো, আর বাকি টাকা জমিয়ে রাখতো সে। যখন আমি 20,000 টাকা জমিয়ে ফেলবো, তখন আমি আমার প্রিয় স্ত্রীর কাছে ফিরে যাব। তারপর গ্রামে কোনো ব্যবসা করব। রতন কয়েক বছর কঠোর পরিশ্রম করে এবং সে 20,000 টাকা জমিয়ে ফেলে। চাচি, এখন আমার কাছে 20,000 টাকা জমা হয়েছে। আমি ভাবছি যদি কোনো কারণে এই টাকাগুলো কোথাও হারিয়ে যায় বা কেউ ছিনিয়ে নেয়, তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। আজকাল তো কারো উপর ভরসা করা যায় না। শহরে অনেক বদমাশ ও খারাপ লোক থাকে। টাকাগুলো আমি এখন কোথায় রাখি? বাবা, তুমি ঠিকই বলেছ। তুমি একটা কাজ করো, তুমি এই শহরের নামকরা জমিদার মোহনের কাছে যাও এবং তোমার টাকা তার কাছে রেখে আসো। আর যখন তুমি বাড়ি যাবে, তখন জমিদারের কাছ থেকে তোমার টাকা ফেরত নিয়ে নিও। কিন্তু চাচি, আমি সেই জমিদারের কাছে আমার টাকা কিভাবে রাখতে পারি? পরে যদি সে আমাকে টাকা দিতে না চায়? বাবা, জমিদার খুব সৎ এবং ভালো মনের মানুষ। তুমি নিশ্চিন্তে তোমার টাকা জমা রাখতে পারো। অনেক লোক তার কাছে টাকা জমা রাখে। রতন 20,000 টাকা জমিদারের কাছে রাখতে যায়। তুমি কে এবং এখানে কেন এসেছো? জমিদার বাবু, আমার নাম রতন। আমি গ্রাম থেকে এখানে কাজ করতে এসেছি। আমি কয়েক বছর কাজ করে 20,000 টাকা জমিয়েছি। আমি আমার টাকা আমানত হিসেবে আপনার কাছে রাখতে এসেছি। যতদিন আমি এই শহরে থাকব এবং কাজ করব, ততদিন আমার টাকা আপনার কাছেই রাখব। দয়া করে এই টাকাগুলো আপনি আপনার কাছে রাখুন। ঠিক আছে, দাও। তোমার এই টাকা আমার কাছে নিরাপদ থাকবে। আরও কয়েকদিন কাজ করার পর রতনের তার স্ত্রীর কথা খুব মনে পড়ে। তাই রতন বাড়ি যাওয়ার জন্য জমিদারের কাছে তার টাকা ফেরত নিতে যায়। জমিদার বাবু, আমি আমার গ্রামে যাচ্ছি, তাই আমি আপনার কাছে আমার টাকা নিতে এসেছি। দয়া করে আপনি আমার টাকা আমাকে ফেরত দিন। তুমি কোন টাকার কথা বলছো? তুমি আমাকে টাকা কখন দিয়েছিলে? জমিদার বাবু, আমি কিছুদিন আগেই 20,000 টাকা আপনার কাছে আমানত হিসেবে রেখেছিলাম। তুমি পাগল হয়ে গেছো নাকি? তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো যে এমন মিথ্যা কথা বলছো? 20,000 টাকা? আরে এত টাকা তোমার সাত পুরুষেও কেউ দেখেনি মনে হয়। তবে তোমার কাছে 20,000 টাকা কোত্থেকে এলো? তোমার কাছে কি প্রমাণ আছে যে তুমি আমাকে 20,000 টাকা দিয়েছিলে? জমিদার বাবু, আমার কাছে কোনো কিছুর প্রমাণ নেই, কিন্তু লোকেরা বলে আপনি খুবই ভালো মনের মানুষ। তাই টাকা দেওয়ার সময় আমি আপনার থেকে কোনো প্রমাণ নেইনি। জমিদার তার চাকরদের ডেকে রতনকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। রতন চাষিকে তার সব ঘটনা খুলে বলল। ঠিক তখনই একজন মহিলা সেখানে আসে এবং জিজ্ঞেস করে, কি ব্যাপার, কি হয়েছে?
কি বলবো বোন, আমার সাথে খুব বড় অন্যায় হয়েছে। আমি এত বছর দিনরাত পরিশ্রম করে 20,000 টাকা জমিয়েছিলাম, সেই টাকা জমিদার বাবু মেরে দিল। আপনাকে চিন্তা করতে হবে না। আমার কাছে একটু উপায় আছে। যদি এই উপায় কাজে দেয়, তাহলে সেই জমিদারকে আমরা ভালো মতো শায়েস্তা করতে পারবো। আপনার টাকাও আপনি পেয়ে যাবেন। চাচি, আপনি আমাকে একটু বড় বাক্স দিন। চাচি, আমি আর রতন ভাই সেই জমিদারের কাছে যাচ্ছি। আপনি আমাদের সাথে চলুন। চাচি, আপনি এখানে দাঁড়িয়ে থেকে আমাদের জন্য অপেক্ষা করুন। যতক্ষণ না সেই ঠকবাজ জমিদার রতন ভাই টাকা না ফেরত দেয়, ততক্ষণ আপনি আমাদের কাছে আসবেন না। যখনই জমিদার রতন ভাই টাকা ফেরত দিয়ে দিবে, তখন রতন ভাই আপনার কাছে চলে আসবে। তখন আপনি ভিতরে সেই জমিদারের কাছে এসে আমাকে বলবেন, বৌমা, আমার ছেলে বিদেশ থেকে বাড়ি ফিরে এসেছে এবং সে তোমাকে ডাকছে, তাড়াতাড়ি ঘরে চলো। ঠিক আছে মা, আমি ঠিক তাই করব। প্রথমে আমি ভিতরে যাব, আপনি কিছুক্ষণ পরে আসবেন। বোন, তুমি এখানে কি কাজে এসেছো? এবং তোমার মাথায় যে বাক্স আছে, তাতে কি আছে? আমি একজন ব্যবসায়ীর স্ত্রী। আমার স্বামী ব্যবসা বাণিজ্য করার জন্য বিদেশে গেছেন। তিনি কয়েক মাস ধরে ঘরে ফিরে আসেননি। না জানি তিনি কবে ফিরবেন। আমাদের গ্রামে টাকা পয়সা চুরি হওয়ার ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। প্রায় কারো না ঘরে চুরি হয়ে যায়। এই চিন্তায় আমি অনেক রাত ভালো করে ঘুমাতে পারিনি। আমার সবসময় ভয় লাগে। আমি ভাবি যেন আমাদের ঘরে চুরি না হয়ে যায়। তাই আমি এই বাক্স আপনার কাছে নিয়ে এসেছি। এই বাক্সে আমাদের পুরো জীবনের আয়, টাকা, সোনা রূপা সবকিছু আছে। আমি চাই এটা আপনার কাছে থাক। যখন আমার স্বামী ব্যবসা বাণিজ্য করে ঘরে ফিরে আসবেন, তখন আমি এই বাক্স আপনার কাছ থেকে ফেরত নিয়ে যাব। বাক্স দেখে তো মনে হচ্ছে এই বাক্সে 5 থেকে 10 লাখ টাকার মাল আছে। আমাকে এখন এই বাক্সটা যত তাড়াতাড়ি সম্ভব নিতে হবে। বোন, তুমি খুব ভালো কাজ করেছো যে এই সোনা রূপা টাকা পয়সা ভরা বাক্স আমার কাছে নিয়ে এসেছো। তুমি আমাকে বিশ্বাস করো, তোমার এই বাক্স আমার কাছে সুরক্ষিত থাকবে। তুমি যখন ফেরত চাইবে, তখনই এই বাক্স যেমন অবস্থায় আছে ঠিক সেমন অবস্থায় তোমাকে ফেরত দিয়ে দেব। আমি আপনাকে কিভাবে বিশ্বাস করব? এমন সময় সেখানে রতন চলে আসে। রতনকে দেখে জমিদার ভয় পেয়ে যায় এবং সে ভাবে, আরে, এই মানুষটা আসার জন্য আর সময় পেল না। এখন যদি সে আমার সম্পর্কে কিছু বলে ফেলে, তাহলে তো এই মহিলা আমাকে অবিশ্বাস করবে। একটা কাজ করি, রতন কিছু বলার আগেই আমি তাকে তার টাকা ফেরত দিয়ে দেই। তাহলে ওই মহিলা নিজের চোখের সামনে আমার ইমানদারির প্রমাণ দেখবে। হ্যাঁ, এটাই ভালো হবে। আমি এই লোকটাকে তার 20,000 টাকা ফেরত দিয়ে দেই। আরে রতন, তুমি আমার কাছে 20,000 টাকা রেখেছিলে না? এই নাও তোমার 20,000 টাকা। রতন তার টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। দেখো বোন, আমি সঙ্গে সঙ্গেই গরিব মানুষের টাকা ফেরত দিয়ে দিলাম। এখন তো তোমার আমার প্রতি বিশ্বাস হয়ে গেছে যে লোকদের সম্পদ আমার কাছে 100% সুরক্ষিত থাকে। এমন সময় সেখানে চাচি এসে বলে, বৌমা, তাড়াতাড়ি বাড়ি চলো। আমার ছেলে ঘরে ফিরে এসেছে। সে তোমাকে এখনই ডাকছে। ওমা, এটা তো খুব ভালো কথা যে সে ফিরে এসেছে। এখন তো আমাকে কোনো চিন্তা করার প্রয়োজন নেই। এখন আপনাকে আমার জন্য এত কষ্ট করার প্রয়োজন নেই। আমার স্বামী এই সম্পদ নিজেই ভালোভাবে রাখবেন। সে থাকলে আমাদের বাড়িতে আর চোর আসবে না। এ কি হলো? এত সোনা গয়না, টাকা হাতে আস্তে আস্তে হাতের নাগাল থেকে বেরিয়ে গেল।
এই ব্যবসায়ীকে এখনই বাড়িতে ফিরতে হলো। পোড়া কপাল আমার। ভাই, মানুষকে কখনো আশাহীন হওয়া উচিত নয়। সবসময় কথা মনে রাখা উচিত যে দুনিয়াতে এমন কোনো চালাক বা বেঈমান মানুষ নেই যার বেঈমানি বা চালাকি সবসময় সফল হতে পারে। চাচি, আমি তবে আজ আসি। এই অজানা শহরে আপনি আমার অনেক উপকার করেছেন। আমি আপনার এই উপকার সারা জীবন মনে রাখব। তুমি আমার ছেলের মতো। আমি তো শুধুমাত্র একটু মায়ের দায়িত্ব পালন করেছি। আমাকে ভুলে যেও না। আর মাঝে মাঝে এসে আমাকে দেখে যেও। যেদিন থেকে তুমি গেছো, আমার কাছে এক একটি মুহূর্ত যেন খুব কঠিন হয়ে পড়েছিল। কোনো কিছুতে মন লাগতো না আমার। সবসময় তোমার কথা মনে পড়তো। নাহিদা, এখন আমি চলে এসেছি। এখন তোমাকে কোনো বিষয়ে চিন্তা করা লাগবে না। আমি তোমাকে ছাড়া আর দূরে যাব না। যা কিছু করব গ্রামে থেকেই করব। তারপর রতন তার জমানো টাকা দিয়ে একটি বড় সবজির দোকান খোলে। কিছুদিনের মধ্যে তার দোকানে ভালো বেচাকেনা শুরু হয়। এইভাবে পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে রতনের দারিদ্রতার দিন চলে যায়। কিছুদিনের মধ্যে রতন একজন বড় ব্যবসায়ী হয়ে যায় এবং সে একটি বড় বাড়ি কিনে নেয়। তারপর তারা বাকি জীবন খুশিতে কাটায়।